বুলবুলের সাথে বেশ ধুমধাম করে বিয়ে হয় রজনীকান্তের। সবকিছু ভালোই যাচ্ছিল, তবে বিয়ের ঠিক 1 মাস পার হতেই বুলবুল রজনীকান্তকে রেখে পালিয়ে যায়। এখন রজনীকান্ত কি পারবে তার বউকে খুঁজে বের করতে এবং তার পালিয়ে যাওয়ার আসল কারণ জানতে? সেটাই দেখব আজকের গল্পে, যার নাম রানওয়ে লুগাই। গল্পের শুরুতে আমরা কোর্টের সামনে কিছু লোককে দেখি, যারা সবাই মিলে জুয়া খেলছিল। কারণ তাদের কোর্টের নতুন বিচারক 15 দিনের মধ্যেই 50-এর অধিক কেসের রায় প্রকাশ করেছে। তাই বিচারক আজ কতগুলো রায় প্রকাশ করবে সে নিয়েই তারা বাজি ধরছিল। তখন আমরা সেই বিচারককে দেখতে পাই, যার নাম রজনীকান্ত। সে আজকেও কোর্টে যায় তার নতুন কেসের রায় প্রকাশ করতে। দেখা যায় পবন কুমার নামের একজন লোক বস্তির লোকজনকে মারধর করেছে আর তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করেছে। আর তার এমন আক্রমণের ফলে অনেক লোক আহত হয়ে গেছে আর তারা সবাই এর বিচার চায়। এই বলে উকিল রজনীকান্তের কাছে পাবনের বিরুদ্ধে সমস্ত প্রমাণ দেয়। তখন রজনী আসামি পক্ষের উকিলকে জিজ্ঞেস করে যে বাদী পক্ষের কাছে তাদের বিরুদ্ধে তো সমস্ত প্রমাণ আছে, কিন্তু তাদের কাছে কি নিজেদের নির্দোষ প্রমাণ করার মতো কোনো প্রমাণ নেই? তখন পাবনের উকিল তার কাছে 2 দিন সময় চায় আর সে পরের শুনানিতেই সমস্ত প্রমাণ উপস্থাপন করবে। কিন্তু আমাদের রজনী তো আর কারোর জন্য বসে থাকে না, সে একদিনেই একটা কেস ক্লোজ করে দেয়। তাই সে এবারও সেই উকিলের কথা না শুনে রায় প্রকাশ করতে যায়। ঠিক তখনই তার পাশে থাকা লোকটি তাকে জানায় এই কেস তার বাবা মিনিস্টার নরেন্দ্র সিনহার, তাই সে যেন বুঝে শুনে রায় দেয়। যে কথা শুনে রজনী বলে পাবন তার অপরাধের জন্য বস্তির লোকেদের কাছে ক্ষমা চাইবে এবং 500 টাকা করে জরিমানা দিবে, এটাই তার শাস্তি। যেই রায় শুনে বাদীপক্ষের উকিল বলে সে কেন এই রায় দিচ্ছে? যতই হোক পাবন একজন অপরাধী, তার সঠিক শাস্তি হওয়া উচিত। তখন রজনী গীতাকে আনতে বলে। যেই কথা শুনে কোর্টে কাজ করা একজন বলতে থাকে গীতা তো তার কাজ শেষ করে বাড়ি চলে গেছে, তাকে এখন কিভাবে আনবো? যেই কথা শুনে রজনী বলে সে ওই গীতা নয়, ভগবত গীতার কথা বলছে। এরপর ভগবত গীতা আনা হয় আর তারপর সে পাবনকে ক্ষমা চাওয়ায় এবং বস্তির লোকেদের কাছেও ক্ষমা চাইতে বলে। যার কথা শুনে পাবন সবার কাছে ক্ষমা চায় আর এভাবেই সে এই কেসটিও শেষ করে দেয়। এরপর আমাদের রজনীর স্ত্রী বুলবুলকে দেখানো হয় যে একটি স্টুডিওতে গিয়ে ছোট ছোট কাপড় পরে তার ছবি তুলাতে চায়, কিন্তু তার এমন আবদারে ক্যামেরাম্যান মোটেও রাজি হচ্ছিল না। কারণ বুলবুলের শ্বশুর একজন মিনিস্টার আর তার স্বামী একজন বিচারপতি, তাই সে যদি এই কাজ করে আর তারা যদি একবার জানতে পারে তাহলে তারা তো ক্যামেরাম্যানকে মেরেই ফেলবে। বুলবুলের তো কিছুই যাবে আসবে না। তখন বুলবুল বলে আর সে যদি তার ছবি না তোলে তাহলে তার শ্বশুরের আগে সেই তাকে মেরে ফেলবে, তাই এখন সে নিজেই ভেবে দেখুক সে কি করবে। যেই কথা শুনে ক্যামেরাম্যান আর কি বা করত, সে বাধ্য হয়েই এরপর বুলবুলের ছবি তুলে দেয়। এদিকে আমাদের বুলবুলের শ্বশুরকে দেখানো হয় যে তার বাড়িতে কিছু তৃতীয় লিঙ্গের মানুষের সাথে নাচানাচি করছিল। তখন তার পিএ রজনীকে কল করলে সে রজনীর সাথেই কথা বলতে থাকে। রজনী বলে সে তার কেসটা সামলে নিয়েছে আর এই জন্য সে এখন গঙ্গা জল দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করছে, কারণ সে না চাইতেও তাকে তার বাবার জন্য এমন একটা রায় দিতে হয়েছে আর এতে সে পাপ করেছে আর তার পাপ মোচন করার জন্যই সে এমনটা করছে। তার তো এটা ভেবেই খারাপ লাগতে থাকে যে সে একজন দোষীকে শাস্তি দিতে পারল না। তখন নরেন্দ্র বলে তাকে সে বিচারপতি বানিয়েছেই তো নিজের জন্য, যাতে সে তার বিপদে আপদে কাজে লাগে আর তাকে সেখানেই তার ক্যারিয়ার করতে হবে। রজনী বলে সে তো এখানে তার কাজই করছে, দিনে 10 থেকে 12টা কেস শুধু তাকে নিয়েই হয় আর সে তার কেস সামলাতে এতই ব্যস্ত রয়েছে যে এখনো তার স্ত্রীর সাথে রাত্রি যাপনও করতে পারেনি। নরেন্দ্র বলে বুলবুলের মতো একজন সুশীল ভদ্র আর শিক্ষিত মেয়ে তাকে বিয়ে করেছে, এটাই তো তার জন্য অনেক। এই বলে সে কল কেটে দেয়। তখন দেখা যায় বুলবুল নিজের হাতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরে আসে, যাকে দেখে নরেন্দ্র অনেক খুশি হয়ে যায়। বুলবুল স্টুডিও থেকে ছবি তুলে এলেও সে তার শ্বশুরকে জানায় সে মন্দির থেকে পুজো দিয়ে এসেছে। আসলে সে তার শ্বশুরের সামনে এমন ভাব করে যেন সে খুবই সুশীল একটা মেয়ে, কিন্তু আসলে তো সে ঠিক তার উল্টো। যাই হোক, তো বউ পুজো দিয়ে এসেছে এই কথা শুনে নরেন্দ্র তো তার উপর আরো খুশি হয়ে যায়। রাতের বেলা দেখা যায় বুলবুল রজনীকে তার ছোট কাপড় পরা ছবিগুলো পাঠায়। রজনীর তো এইসব দেখে চোখ কপালে। সে সাথে সাথেই বুলবুলকে কল করে আর বলে সে এইসব ছবি কেন তুলেছে।
বাইরের কেউ যদি তাকে এই পোশাকে দেখে ফেলে তাহলে কি বলবে যে বিয়ের পরও সে ছোট ছোট কাপড় পরা শুরু করে দিয়েছে? এটা কেমন কথা? যেই কথা শুনে বুলবুল রেগে যায়, কারণ সে তো তার সৌন্দর্যের প্রশংসা না করে তার সাথে মিষ্টি মিষ্টি কথা না বলে এসব উল্টোপাল্টা কথা বলছে। সে তো তার প্রশংসা শোনার জন্যই রাজনীকে এই সব ছবি পাঠিয়েছিল, কিন্তু রাজনী যখন এই ব্যাপারটা বুঝতেই পারে না, তাই বুলবুল রাজনীর উপর রেগে যায় আর তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় আর কলটাই কেটে দেয়। পরের দিন কোর্টরুমের দৃশ্য দেখানো হয়। রাজনী তার কাজ শুরু না করে বুলবুলকে মেসেজ দিয়ে যাচ্ছিল। সে একাধারে তাকে সরি বলে মেসেজ পাঠিয়েই যাচ্ছিল, কিন্তু বুলবুল তো তার মেসেজের কোনো রিপ্লাই দেয় না। তখন কোর্টে থাকা বাকিরা অনেক বিরক্ত হয়ে যায় যে রাজনী তার কাজ বাদ দিয়ে এগুলো কি করছে। তখন রাজনীর অ্যাসিস্ট্যান্ট তাকে তার কাজ শুরু করতে বলে। তখনই রাজনীর হুঁশ ফেরে আর সে ফোন রেখে তার কাজ শুরু করে দেয়। তখন বাদী পক্ষের উকিল বলে তার ক্লায়েন্ট তার স্বামীর থেকে ডিভোর্স চায়, কারণ তার স্বামী তাকে একদমই সময় দেয় না, যে জন্য সে অনেক একাকিত্বে ভোগে। আর যে নারী একাকিত্বে থাকে সে তো কোলাহলের দিকে ছুটবেই। যেই কথা শুনে রাজনীর তখনই বুলবুলের কথা মনে পড়ে যায়, কারণ তারা দুজন তো আলাদা থাকে আর কাজের জন্য সে তাকে সময় দিতে পারে না, আর বুলবুলও তার সাথে ইচ্ছা থাকলেও সময় কাটাতে পারে না। তাই সে বুলবুলকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। আর এই টেনশনে সে বলে দেয় যে দুপুরের খাবারের পর পুনরায় কোর্টে বসবে। এই বলে সে বিশ্রাম নিতে চলে যায়, যার কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর বলে এখন তো মাত্র 11টা বাজে, এখন কিসের বিশ্রাম? আর তাদের তো দুপুরের খাবার খাওয়ার জন্য খিদেও লাগেনি। এদিকে রাজনী বুলবুলকে কল করে, কিন্তু বুলবুল তার কলই রিসিভ করে না। তখন সে অস্থির হয়ে যায় আর দ্রুত তার বাবাকে কল করে, কিন্তু দেখা যায় সে তখন একটি সভাতে ভাষণ দিচ্ছিল। তো রাজনী তখন তার বাবাকে বলে সে যেন বুলবুলকে ফোনটা দেয়। সে তার ফোনই রিসিভ করছে না, তাই সে বাধ্য হয়ে তার বাবাকে কল করেছে। তো তার বাবা বলে বুলবুল হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, তাই সে কল রিসিভ করছে না, আর এখন তাকে তার কাজ ঠিকঠাক ভাবে করতে দাও। এই বলে সে কল কেটে দেয়। তো রাজনী আবারও কোর্টরুমে ফিরে যায়, যেখানে কোর্টের বাকি কর্মীরা খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তো রাজনী কোর্টে গেলে তারা আবারও তাদের খাবার গুছিয়ে রেখে দেয়। এরপর রাজনী আসামি পক্ষকে জিজ্ঞেস করে তার স্ত্রী কেন তার কাছ থেকে ডিভোর্স চায়। সে কি তার স্ত্রীকে একদমই সময় দেয় না? কিন্তু কেন দেয় না? তখন সেই লোকটি বলে সে তার কাজ থেকে আসার সময় তার স্ত্রীর জন্য গিফট নিয়ে আসে। এরপর সে সপ্তাহে 3-4 দিন তাকে নিয়ে ঘুরতেও যায়। কাজে থাকার সময় বাদে বাকি সময় সে তার স্ত্রীর সাথেই থাকে, কিন্তু এরপরও সে তার কাছে ডিভোর্স চায়, কারণ সে নাকি তাকে সময় দেয় না। যেই কথা শুনে রাজনী ভাবতে থাকে সে তো বুলবুলকে বিয়ের পর 1 মিনিটও সময় দেয়নি, তাহলে বুলবুলও কি তাকে ছেড়ে চলে যাবে? এইসব ভেবে সে প্রচন্ড টেনশনে পড়ে যায় আর দ্রুত বুলবুলকে মেসেজ পাঠায়। তখন বুলবুল জানায় সে তার সাথে কথা বলতে চায় না, কারণ সে তাকে সময়ই দিতে পারে না। রাজনী তখন তাকে বারবার সরি বলে। তখন বুলবুল বলে ঠিক আছে, এখন মনোযোগ দিয়ে কাজ করো, আর না হলে তার বাবা তাকে আরো বেশি কাজ করাবে। যেই কথা শুনে রাজনী তার রায় প্রকাশ করে দেয়। সে এই লোকটিকে বলে এখন থেকে তার স্ত্রী এবং সে একসাথে থাকবে পুরোটা সময়। তখন উকিল বলে এটা কি করে সম্ভব, কারণ তার ক্লায়েন্ট তো একজন গৃহিণী আর তার স্বামী চাকরি করে, চাকরি বাদ দিয়ে সে কি বাসায় বসে থাকবে? রাজনী বলে তাহলে এখন থেকে তার স্ত্রী তার সাথে অফিসে যাবে, কাজ করবে। সে যদি বসে থাকে তার স্ত্রীও বসে থাকবে, এমনকি ওয়াশরুমে গেলেও তার স্ত্রী তার সাথে যাবে, আর ডিভোর্স তারা কখনোই পাবে না। এই বলে সে কেস ক্লোজ করে দেয়। আর তার এমন অদ্ভুত রায় শুনে সবাই তো হতবাক হয়ে যায়। যাই হোক, তো এরপর রাতের বেলা রাজনীকে তার অ্যাসিস্ট্যান্ট বলে এখনকার মেয়েরা আসলে অনেক ডিমান্ডিং হয়ে গেছে। আজ তারা কোর্টেও তো এই জিনিসটাই দেখেছে, তাই রাজনীরও তার স্ত্রীকে একা রেখে থাকার কোনোই দরকার নেই। আর সে কেন তার স্ত্রীর কাছে যাচ্ছে না? তখন রাজনী বলে তার বাবা তাকে বুলবুলের কাছে যেতে দিবে না। তার মতে আগে রাজনীকে তার কাজ করতে হবে, এরপর রাজনীর নিজের কাজ। তখন অ্যাসিস্ট্যান্ট বলে সে এখনকার যুগের পুরুষ, যারা কাউকেই ভয় পায় না, তাই তার উচিত তার বাবাকে ভয় না পেয়ে তার স্ত্রীকে এখানে নিয়ে চলে আসা। যেই কথা শুনে রাজনী মোটিভেট হয়ে যায় আর পরের দিনই বুলবুলকে তার কাছে নিয়ে আসার জন্য বাড়িতে চলে যায়। কিন্তু সে বাড়িতে যাওয়ার পর কোথাও বুলবুলকে খুঁজে পায় না। তখন সে ওয়াশরুমের আয়নায়
বুলবুলের রেখে যাওয়া একটি চিঠি দেখে, যেখানে বুলবুল লিখেছে সে আর একা থাকতে পারবে না, তাই সে দূরে কোথাও চলে যাচ্ছে। যার এই মেসেজ দেখে তো রাজনীর মাথা ঘুরে ওঠে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে রাজনী এবং বুলবুলের বিয়ের পর রাজনী রুমে প্রবেশ করে, কিন্তু সে কোথাও বুলবুলকে দেখতে পায় না। সে ওয়াশরুমে গেলে আয়নায় বুলবুলের লেখা একটি চিঠি পায়, যেখানে বুলবুল তাকে ছাদে যাওয়ার কথা বলে। রাজনীও তখন আর দেরি না করে দ্রুত ছাদে চলে যায় বুলবুলের কাছে। তখন সে দেখে বুলবুল সিগারেট খাচ্ছে, আর এটা দেখে সে কিছুটা অবাক হয়ে যায়, কারণ তারা তো জানতো বুলবুল খুবই সংস্কারী একজন মেয়ে, আর তাকে এভাবে সিগারেট খেতে দেখে রাজনী আসলে হা হয়ে যায়, কারণ রাজনী নিজেও তো কখনো সিগারেট খায়নি। তো রাজনী বুলবুলের কাছে গেলে বুলবুল তাকে সিগারেট খাওয়া শেখায়। রাজনীর প্রথমে অসুবিধা হলেও ধীরে ধীরে সেও ধূমপান করা শিখে যায়। এরপর তারা দুজন কিছুক্ষণ গল্পগুজব করে আর আবারও রুমে ফিরে আসে ঘনিষ্ঠ হওয়ার লক্ষ্যে। কিন্তু তখনই রাজনীর বাবা নরেন্দ্র তাকে এসে ডাকতে থাকে। রাজনী তখন বুলবুলকে রেখে বাইরে বের হয়। তো নরেন্দ্র তাকে জানায় আগামীকাল সকাল 7টায় তাকে অন্য শহরে যেতে হবে। এই কথা বলে সে রাজনীর ফুলসজ্জার রাতটাই নষ্ট করে দেয়। বর্তমানে রাজনী নরেন্দ্রকে বলে তাদের বাড়ির সামনে পেছনে এত জায়গায় এত সিকিউরিটি গার্ড, কিন্তু এরপরও বুলবুল বাড়ি থেকে কিভাবে পালিয়ে গেল, সে তার উপর নজর রাখেনি কেন? তখন নরেন্দ্র বলে সে তো বুলবুলকে বাড়ির বউ করে নিয়ে এসেছিল, কিডন্যাপ করে তো নয় যে সর্বক্ষণ তার উপর নজর রাখবে। এই জন্যই সে তার উপর এতটা নজর রাখেনি। রাজনী তখন ভাবে বুলবুল এবং নরেন্দ্র হয়তো তার সাথে মজা করছে, তারা হয়তো তাকে বোকা বানাচ্ছে। তখন নরেন্দ্র বলে সত্যি সত্যিই বুলবুল পালিয়ে গেছে, আর সে তার জন্য ওয়াশরুমের আয়নায় চিঠিও লিখে রেখে গেছে, আর বুলবুল 2 দিন আগেই চলে গেছে। যেই কথা শুনে রাজনী অবাক হয়ে যায় আর বলে সে তাকে 2 দিন আগে কেন এই কথা জানায়নি। নরেন্দ্র বলে এই কথা বললে সে তার কাজে মন বসাতে পারত না, এজন্যই সে তাকে কিছুই জানায়নি। রাজনী তখন অনেক রেগে যায় আর বলে সে যদি 2 দিন আগে থেকে বুলবুলকে খুঁজতো তাহলে আরো আগেই তারা তাকে পেয়ে যেত। এই বলে সে বুলবুলকে খুঁজতে যেতে চায়, কিন্তু নরেন্দ্র বলে তাকে কোথাও যেতে হবে না, সেই বুলবুলকে খুঁজে বের করবে। এরপর সে অফিসার শক্তিকে খবর দেয়। শক্তি তাদেরকে বলে বুলবুল চলে যাওয়ার পেছনে কি কোনো কারণ রয়েছে? তখন রাজনী বলে হ্যাঁ, সে শুধুমাত্র তার বাবার জন্য চলে গিয়েছে, কারণ বিয়ের পর দিনই সে তাকে বুলবুলের থেকে দূরে পাঠিয়ে দিয়েছে, সেই ভগতপুরে। এজন্যই রাজনী বুলবুলকে একদমই সময় দিতে পারত না। এ কারণেই বুলবুল রাগ করে চলে গিয়েছে, আর এই সবকিছু বাবার জন্যই হয়েছে। তখন অফিসার তাকে শান্ত করে। তখন নরেন্দ্র অফিসারকে বলে সামনে তার নির্বাচন অর্থাৎ ভোট আসছে, এখন যদি সবাই বুলবুলের ব্যাপারটা জানতে পারে তাহলে তার নামে বদনামি হয়ে যাবে, তাই সে যেন সিক্রেটলি বুলবুলকে খুঁজে বের করে, এই নিয়ে যেন কোনো মাতামাতি না হয়। তখন রাজনী এবং নরেন্দ্র আবারও ঝগড়া শুরু করে, আর কথায় কথায় তারা বুলবুলের ছবিগুলো নিয়েও কথা বলতে থাকে। তখন অফিসার শক্তি এই ছবিগুলোর কথা জানতে পারে, তাই সে সোজা চলে যায় সেই স্টুডিওতে যেখান থেকে বুলবুল ওই ছবিগুলো তুলেছিল। তো সে ক্যামেরাম্যানকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে প্রথমে সে কিছুই বলতে চায় না, কিন্তু যখনই শক্তি তাকে ভয় দেখায় তখন ক্যামেরাম্যান বলে সে যদি বুলবুলের ছবি তুলতো তাহলে তার শ্বশুর নরেন্দ্র তাকে গুলি করত, আর যদি ছবি না তুলতো তাহলে বুলবুল তাকে গুলি করত। তাই তার হাতে আর কোনো উপায়ই ছিল না, এই জন্য সে বাধ্য হয়েই বুলবুলকে ওই ছবিগুলো তুলে দিয়েছে, আর বুলবুল এখনো তাকে তার পারিশ্রমিক দেয়নি। অফিসার তখন তাকে বলে এরপর কখনো যদি বুলবুল তার কাছে আসে তাহলে সে যেন অবিলম্বে তাকে কল করে। এরপর আমাদের পান্ডে নামের একজনকে দেখানো হয়, যে বুলবুলের পালিয়ে যাওয়ার খবর শুনে বেশ খুশি হয়। পরের দিন দেখা যায় রাজনী এবং নরেন্দ্র পান্ডের সাথে দেখা করতে আসে। এই পান্ডে হলো বুলবুলের বাবা। তো পান্ডে তখন জিজ্ঞেস করে বুলবুল পালালো কিভাবে, কারণ সে তো নরেন্দ্রকে আগেই বলেছিল যে বুলবুল একটু পাগলাটে ধরনের, তাকে একটু দেখে শুনে রাখতে। যেই কথা শুনে রাজনী অবাক হয়ে যায় আর বলে তাকে তো কেউ কোনোদিন এই কথা জানায়নি, এত বড় একটা কথা সবাই তার কাছ থেকে গোপন করে গেছে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে রাজনী মেয়ে দেখতে বুলবুলদের বাড়ি আসে। তখন বুলবুলের বাবা পান্ডে তাদের সাথে বুলবুল এবং তার বোনের পরিচয় করিয়ে দেয়। রাজনী আসলে বুলবুলের বোন কোয়েলকে দেখতে গিয়েছিল, কিন্তু তার বুলবুলকে দেখে বেশি পছন্দ হয়, তাই তারা দুজন কিছুক্ষণ আলাদাভাবে গল্প করে।
আর অপরদিকে পান্ডে নরেন্দ্রকে জানায় সে কোয়েলের বিয়েটা আগে দিতে চেয়েছিল, কিন্তু যাই হোক বুলবুলও তো তারই সন্তান। এখন তাদের যদি বুলবুলকে পছন্দ হয় তাহলে সে না হয় বুলবুলের বিয়েটাই আগে দিবে। কিন্তু সে নরেন্দ্রকে আগে থেকেই বলে, দেখুন বুলবুল কিন্তু একটু পাগলাটে ধরনের, তারা যেন তাকে একটু দেখে শুনে রাখে। কিন্তু নরেন্দ্র আসলে তার কথার এতটা গুরুত্ব দেয় না, যার ফল এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। এরপর আমাদের বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে অফিসার শক্তি 3 জন কনস্টেবলকে বুলবুলের সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যাকাউন্ট চেক করতে বলে আর সেখান থেকে গুরুত্বপূর্ণ সব ডিটেলস বের করতে বলে। তারা 3 জন তাদের কাজে লেগে যায়। তারা সেই সোশ্যাল মিডিয়ার ডিটেলস বের করতে গিয়ে দেখে বুলবুলের পোস্টে কেউ কমেন্ট বা রিয়্যাক্ট করলেই সে তাকে রিপ্লাই করত। তাই তারা বুলবুলের সমস্ত পোস্ট এবং কমেন্টগুলো প্রিন্ট করে শক্তিকে দেখাতে নিয়ে আসে। অপরদিকে রাজনী নরেন্দ্রকে অনেক কথা শোনাতে থাকে, কারণ তার জন্যই বুলবুল চলে গেছে আর সে তাকে বুলবুলের পাগলাটে স্বভাবের কথাও জানায়নি। তারা কথা বলছিল, তখনই রাজনীকে সেই অফিসার শক্তি কল করে আর জানায় সে বুলবুলের ব্যাপারে কিছু তথ্য জেনেছে। যেই কথা শুনে রাজনী তাকে তাদের বাড়িতে আসতে বলে। তো এরপর দেখা যায় রাতের বেলা শক্তি রাজনীদের বাড়িতে খাবার খেতে থাকে আর তখন সে জানায় বুলবুল জাস্টিন বিবার নামের একজন বিদেশি ছেলের সাথে কথা বলতো আর যত সম্ভব বুলবুল জাস্টিন বিবারের সাথে প্রেম করে। রাজনী বলে বুলবুলকে কিডন্যাপ করা হয়েছে। যেই কথা শুনে শক্তি বলে সারা রাত জেগে বুলবুল আর জাস্টিন বিবারের চ্যাট পড়েছে সে, যেগুলো পড়ে সে বুঝতে পেরেছে তার স্ত্রীকে কেউ কিডন্যাপ করেনি, সে নিজে থেকেই পালিয়ে গেছে। রাতের বেলা রাজনী বুলবুল এবং জাস্টিন বিবারের সমস্ত চ্যাট পড়ে, যেখানে জাস্টিন বিবার বুলবুলের কাছে রাজনীর বদনাম করে। সে বলে রাজনীর তো কোনো মুরদি নেই তাকে বিয়ে করার। এসব চ্যাট পড়ে রাজনী অনেক বিরক্ত হয়ে যায়। তখন আমাদের আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে তাদের বিয়ের আগে বুলবুল বাইক নিয়ে রাজনীর বাড়ির সামনে আসে। সে রাজনীকে জানায় সে তার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চায়। এই বলে তারা দুজন ঘুরতে বেরিয়ে পড়ে। এরপর তারা ঠিক করে তারা একটি নির্জন জায়গায় যাবে। রাজনী বলে না না, সেখানে তো অনেক মশা হবে। যেই কথা শুনে বুলবুল একটা মেডিসিন শপের সামনে দাঁড়ায় আর রাজনী ভাবে বুলবুল তার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, তাই সে ওষুধ আনতে চলে যায়। সে দোকানদারকে অনেকক্ষণ ধরে বিভিন্নভাবে ওষুধের কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু দোকানদার তো তার কথা বুঝতেই পারে না। অনেকক্ষণ এ কথা ও কথা বলার পর দোকানদার বুঝতে পারে যে সে আসলে কিসের কথা বলছে। তো এরপর রাজনীকে সে ওগুলো দিয়ে দেয়। তো রাজনীও কয়েকটা প্যাকেট নিয়ে বুলবুলের কাছে যায় যে সে যেন তার পছন্দেরটা বেছে নেয়। তখন বুলবুল বলে সে তো তাকে এইসব আনার কথা বলেনি, সে তাকে মশার জেল আনতে বলেছে, কারণ তারা যেখানে বসে গল্প করবে সেখানে অনেক মশা। যেই কথা শুনে রাজনী লজ্জা পেয়ে যায়, কারণ সে এতক্ষণ কত কিছুই না ভেবে বসেছিল। যাই হোক, এরপর দেখা যায় তারা একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসে আর দুজন দুজনের মতো করে গল্প করতে থাকে। তখন বুলবুল রাজনীকে বলে তার দাদি তাকে বলেছিল বুলবুলের স্বামী যদি 7টা সাদা ঘোড়া করে তাকে বিয়ে করতে আসে তাহলে সে তাকে অনেক ভালোবাসবে আর এটাও বুঝবে যে ঈশ্বর তাদের দুজনকে একে অপরের জন্যই বানিয়েছে। তখন বুলবুল রাজনীকে জিজ্ঞেস করে রাজনী কি তার সোলমেট হবে? রাজনী বলে সে তাকে ভালোবাসে আর সে তো তার সোলমেটই। তখন বুলবুল বলে ঠিক আছে, সে এখন থেকে তার সাদা ঘোড়া করে বিয়ে করতে আসার জন্য অপেক্ষা করবে। এই কথা বলে সে রাজনীকে একা রেখেই চলে যায়। বর্তমানে নরেন্দ্রকে তার অ্যাসিস্ট্যান্ট বুলবুলের চ্যাট লিস্ট দেখায়, যেখানে সে দেখতে পায় জাস্টিন বিবার আর বুলবুল সেই 7টা সাদা ঘোড়া নিয়েই কথা বলেছে। জাস্টিন তাকে বলেছে তার স্বামী যদি তাকে 7টা সাদা ঘোড়া করে বিয়ে করতে আসে তাহলে বুলবুল যেন সেটা মেনে নেয়। তো এই চ্যাট পড়ে নরেন্দ্র তখন ভাবতে থাকে বিয়ের আগের দিন তো রাজনী তার কাছে 7টা ঘোড়ার ডিমান্ড করেছিল, তাও সাদা ঘোড়া। তাই সে কোনো রকমে 7টা ঘোড়ার ব্যবস্থা করে রাজনীকে বিয়ে করাতে নিয়ে যায়। বরযাত্রীরা নাচতে নাচতে বুলবুলদের বাড়িতে আসে আর বুলবুলও বারান্দায় দাঁড়িয়ে তাদেরকে দেখছিল। তখন রাজনী তাকে ইশারা দিয়ে জানায় যে সে 7টি সাদা ঘোড়া নিয়ে এসেছে। এটা দেখে বুলবুলও খুশি হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তখনই বৃষ্টি চলে আসে আর রাজনীর বাবার ছল চতুরতা বাইরে প্রকাশ পেয়ে যায়, কারণ নরেন্দ্র 7টি সাদা ঘোড়া না পেয়ে অন্য রঙের ঘোড়ার উপর সাদা রং করিয়ে দেয়।
যেই রং বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যায়। আর বুলবুল এইটা দেখে খুবই নিরাশ হয়ে পড়ে। বর্তমানে নরেন্দ্র রাজনীর ঘরে গিয়ে দেখে রাজনী বুলবুলের চ্যাটগুলো পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছে। তখন সে রাজনীকে ঘুম থেকে ডেকে তোলে আর বলে সে এখনো ঘুমাচ্ছে আর সে এদিকে বুলবুলকে খুঁজে বেড়াচ্ছে। এই বলে সে রাজনীকে বলে জাস্টিন বিবার বুলবুলকে ওই 7টা ঘোড়ার কথা বলেছিল। রাজনী বলে সে তো এটাও ঠিক করেনি, তার জন্যই তো বুলবুল সব সময় আপসেট হয়ে যায়। তখনই নরেন্দ্রর কাছে সিএম কল করে আর বলে ভাগতপুরে তাদের 54টা কেস আটকে আছে। তার সেই বিচারপতি কেন তার কাজ ঠিকঠাক করে করছে না? আর এমন চলতে থাকলে নরেন্দ্রর ভবিষ্যৎ কিন্তু অন্য কিছুও হতে পারে। তাই নরেন্দ্র রাজনীকে আবারও ভাগতপুর ফিরে গিয়ে কেস সামলাতে বলে। তো রাজনী বলে সে আর পারবে না, এটা তার রাজনীতি, আর তার এই রাজনীতির চক্করে তার স্ত্রী পালিয়ে গেছে। তখন নরেন্দ্র তাকে রিকোয়েস্ট করে আর বলে তার কাজগুলো করে দিতে, আর একবার যদি সে মিনিস্টার হয়ে যায় তাহলে সে বুলবুলকে এক চুটকিতে খুঁজে পেয়ে যাবে। আর সে এটাও কথা দিচ্ছে যে সে 7 দিনের মধ্যেই বুলবুলকে খুঁজে বের করবে। এই বলে সে এক প্রকার জোর করেই রাজনীকে ভাগতপুর পাঠিয়ে দেয়। এরপর রাজনী কোর্টে গেলে সেখানকার চায়ের দোকানদার তার কর্মচারীকে বলে রাজনী ফিরে এসেছে, যেটা সে কিছু লোককে বাজি ধরতে দেখেই বুঝে গেছে। যাই হোক, এরপর দেখা যায় রাজনী নতুন কেস শুরু করে, যেখানে বাদীপক্ষের উকিল বলে তার ক্লায়েন্টের বিয়ের সময় তার স্বামী তার থেকে 50,000 টাকা যৌতুক নিয়েছিল, কিন্তু বিয়ের 2 বছর হয়ে গেলেও তার স্বামী তার জন্য 1 টাকাও খরচ করেনি, যে জন্য সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাই সে তার স্বামীর থেকে যৌতুকের 50,000 টাকা ফেরত চায়। যেই কথা শুনে রাজনীর তার বিয়ের দিনের কথা মনে পড়ে যায়, যেখানে সে অনেকক্ষণ স্টেজে বসে থাকার পরও বুলবুল স্টেজে আসে না। রাজনী তখন বুলবুলের বাবা পান্ডেকে এই কথা জিজ্ঞেস করে। তো পান্ডে জানায় তারা বুলবুলকে যেই ধোকা দিয়েছে এরপর সে আর তাকে বিয়ে করবে না। রাজনী বলে সে নয়, তার বাবা এই কাজ করেছে, সে তো 7টা সাদা ঘোড়া নিয়েই আসতে চেয়েছিল। তো এইসব কথা শুনে নরেন্দ্র রেগে যায়, কারণ এত রাত হয়ে যাওয়ার পরও বুলবুল স্টেজে আসে না। তাই রাজনী বুলবুলের কাছে যায়। তখন বুলবুল রেগে তাকে ধোঁকাবাজ বলে। রাজনী বলে সে তো নিজেও জানতো না যে ওই ঘোড়াগুলোর মধ্যে সাদা রং করা হয়েছে। বুলবুল বলে সে বিয়ের আগেই তাকে ধোঁকা দিয়েছে, না জানি বিয়ের পর আরো কত রকমের ধোঁকা দেয়। তখন রাজনী বলে সে চিটার নয়, সে তাকে কখনোই ধোঁকা দিবে না, আর সে একদম সত্যি বলছে, সে তার সমস্ত কথা শুনবে। যেই কথা শুনে বুলবুল তাকে একটা ব্যাগ দেয় আর বলে এক্ষুনি এটার মধ্যে 50,000 টাকা ভর্তি করে আনতে, তাহলেই সে তার কথায় বিশ্বাস করবে। আর বুলবুলকে বিশ্বাস করার জন্য রাজনী টাকা আনতেও বেরিয়ে পড়ে। বর্তমানে রাজনীর তার ক্লায়েন্টদের কথা শুনে নিজের কথা মনে পড়ে যায়, কারণ সেও বুলবুলকে বিয়ের আগে 50,000 টাকা দিয়েছিল। তাই সে রায় দেয় মহিলাটির স্বামী তাকে 50,000 টাকা ফেরত দিবে, আর যতদিন না সে টাকা ফেরত দিবে ততদিন তাকে জেলে থাকতে হবে। এদিকে অফিসার শক্তিকে কনস্টেবল এসে জানায় বুলবুলের সাথে যে চ্যাটিং করত তারা তার আইপি অ্যাড্রেস জানতে পেরেছে। এরপর তারা সেই অ্যাড্রেস অনুযায়ী একটি সাইবার ক্যাফেতে যায়, যেখানকার মালিককে শক্তি জিজ্ঞেস করে তার কাস্টমারদের নাম রেজিস্টার করে রাখা হয় কিনা। দোকানদার জানায় না, এখানে তাদের নাম রেজিস্টার করা হয় না। তো এটা বললে শক্তি তাকে গ্রেফতার করতে লাগে। তখন দোকানদার টাকা নিয়ে বিষয়টি দফারফা করার কথা জানায়, কিন্তু শক্তি বলে বিষয়টা এমন যে সে টাকা নিয়েও কিছু করতে পারবে না। তখন দোকানদার বলে এখানকার সবাই তার রেগুলার কাস্টমার, তাই সে তাদের সম্পর্কে সব ডিটেলস তাকে দিতে পারবে। তো রাতের বেলা রাজনী তার অ্যাসিস্ট্যান্টের সাথে বসে থাকে আর তার সাথে ড্রিঙ্ক করতে থাকে। সেই সময় অ্যাসিস্ট্যান্ট তাকে অর্ধেকটা সিগারেট দেয়, যেটা দেখে তার বুলবুলের কথা মনে পড়ে যায়। তাই সে অনেক মন খারাপ করে বসে থাকে। তো অ্যাসিস্ট্যান্ট তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন রাজনী বলে সে তার বাবার সাথে ঝগড়া করে এসেছে, আর তার ঝগড়া করার পেছনে জাস্টিন বিবার রয়েছে। আর সবচেয়ে বড় কথা, জাস্টিন বিবার তার বিয়েতেও এসেছে, কিন্তু সে তাকে দেখেনি এবং চেনেও না। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে সে তো রোজই তার বিয়ের ভিডিও দেখে, তাই আজ আরেকবার ভিডিওতে জাস্টিন বিবারকে খোঁজা উচিত, তারা হয়তো তাকে পেয়েও যেতে পারে। যেই কথা শুনে তারা বিয়ের ভিডিও দেখতে থাকে, তখন তারা একজন লোককে দেখে
যে একটা বড় টেডি বিয়ার নিয়ে এসেছিল, আর সে পুরো বিয়েতে এই টেডি বিয়ারটা নিয়েই হেঁটেছে, তাই তার চেহারাটাও ঠিকমতো দেখা যাচ্ছিল না। তো রাজনী বুঝতে পারে এই পুতুল হাতের লোকটাই হলো জাস্টিন বিবার, যার পাল্লায় পড়ে তার স্ত্রী পালিয়ে গেছে। তাই সে আর এক মুহূর্ত দেরি করে না, পরের দিনই বুলবুলের বাপের বাড়ি যায়, যেখানে সে তাদের বিয়ের অ্যালবাম দেখতে থাকে। সেখানে সে টেডি বিয়ারওয়ালা ওই লোকটির ছবি দেখে, কিন্তু তার চেহারা দেখা যাচ্ছিল না। সে তখন তার শ্বশুরকে এই কথা জিজ্ঞেস করে। তখন তার শ্বশুর পান্ডে বলে, রাজনী যাকে চিনতে পারছে না সে তাকে কি করে চিনবে। এই বলে সে কাজের কথা বলে চলে যেতে লাগে। তখন রাজনী বলে সে তার মেয়েকে খুঁজে পাওয়ার জন্য এত কিছু করছে, আর সে তার বাবা হয়ে এতটুকুও করতে পারছে না। তখন বুলবুলের বাবা বলে সে তো বুলবুলের কাজই করতে যাচ্ছে। যেই কথা শুনে রাজনী অবাক হয়ে যায়। তখন পান্ডে বলে সে তো মন্দিরে যাচ্ছে বুলবুলকে তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করতে। তখন রাজনী বুলবুলের রুমে যায়। তার মনে পড়ে বুলবুল বলেছিল তার রুমে একটি খাঁচা আছে যেটার দরজা খোলা, কারণ সে স্বাধীনতা ভালোবাসে, সে স্বাধীন হয়ে বাঁচতে চায়। তখন রাজনী সেই রুমে খাঁচাটির সাথে ওই টেডি বিয়ারটিও খুঁজে পায়, যেখানে একটি চিঠি লেখা ছিল, যেটা পেয়ে সে সাথে সাথে বেরিয়ে পড়ে। এদিকে নরেন্দ্র সিএম এর সাথে দেখা করতে যায়। তখন সিএম তাকে বলে তাদের ভাগতপুরের সমস্ত কেসের কি হয়েছে। সে তো ওই কেসগুলো মিটাতে বলেছিল। নরেন্দ্র বলে তার ছেলে রাজনী সব কেস সামলে নিচ্ছে। তখন সিএম এর অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় রাজনী তো ভাগতপুরে নেই, সে পাটনাতে রয়েছে। সিএম বলে নির্বাচনের জন্য অনেক টাকার প্রয়োজন, যা তাদেরকে কেসে ফেসে থাকা লোকদের ডিমান্ড পূরণ করার পর পেতে হয়। তাই সে যদি নির্বাচন করতে চায় তাহলে রাতে তার সাথে একটা মিটিং এ যেতে হবে। রাতের বেলা নরেন্দ্র সিএম এর সাথে একটি হোটেলে যায়, যেখানে কিছু বিদেশি লোক ছিল। সিএম নরেন্দ্রকে কিছু একটা করার কথা বলে। তখন নরেন্দ্র তা করতে চায় না, যেজন্য সিএম তাকে গ্রামে ফেরত গিয়ে চাষাবাদ করতে বলে। নরেন্দ্র তখন তার কথা শুনতে রাজি হয়, আর সে সিএম এর কথা মতো মেয়েদের মতো পোশাক পরে নাচতে থাকে। এদিকে রাজনী তাকে খুঁজতে খুঁজতে সেই হোটেলে চলে আসে। নরেন্দ্রর অ্যাসিস্ট্যান্ট তাকে ভেতরে যেতে না দিলেও সে জোর করেই ঘরের ভেতর প্রবেশ করে, যেখানে সে তার বাবাকে মেয়েদের পোশাক পরে নাচতে দেখে হা করে তাকিয়ে থাকে যে এটা সে কি দেখছে। ক্ষমতা পাওয়ার জন্য তার বাবা শেষমেশ এই করতেও রাজি হয়ে গেল। এদিকে পান্ডে একটি ফাইল এবং কিছু ছবি আগুনে পুড়িয়ে ফেলে। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে রাজনীর থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করছে। অপরদিকে রাজনী নরেন্দ্রর রুমে গিয়ে বলে সে তাদের বিয়েতে টেডি বিয়ার হাতে একজন লোককে দেখেছিল, যে বুলবুলকে একটি চিঠি লিখেছিল, যেখানে লেখা ছিল নরেন্দ্র হচ্ছে তার পরবর্তী টার্গেট। যেই কথা শুনে সে কিছুটা অবাক হয়ে যায়, আর ওই টেডি বিয়ার হাতে লোকটির ছবিগুলো দেখে। এরপর রাজনী অফিসার শক্তিকে সমস্ত কথা খুলে বলে। তখন তারা দুজন মিলে বুলবুলের রুমে যায়, যেখানে তারা সেই বড় টেডি বিয়ারটি দেখে। শক্তি এরপর সমস্ত দোকানে এই পুতুলের ব্যাপারে খোঁজ নিতে লোক লাগিয়ে দেয়। এরপর আমাদের রাকেশ নামের একজনকে দেখানো হয়, যে বুলবুলের বাবার থেকে কোনো ফাইল নিতে আসে। তখন সে পান্ডেকে বুলবুলের কথা বলে হাসতে থাকে, কারণ বুলবুল এমন একজন মেয়ে যে তার বাপকেই বোকা বানিয়ে দেয়, সেখানে স্বামী আর কি জিনিস। এদিকে অফিসার শক্তি সেই দোকানে যায় যেখান থেকে ওই টেডি বিয়ারটি বিক্রি হয়েছিল। তখন সে রিসিপ্ট দেখে জানতে পারে রাকেশ নামের একজন সেটি কিনেছিল। তো এরপর সে থানায় ফিরে এলে কনস্টেবলরা তাকে এই কেস নিয়ে এত পরিশ্রম করতে দেখে বুলবুলের ছবি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয় তার খোঁজ পাওয়ার জন্য। কিন্তু তাদের এই কাজের জন্য সবাই জানতে পেরে যায় যে নরেন্দ্রর পুত্রবধূ এবং বিচারপতি রজনীকান্তের স্ত্রী বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আর এই খবর পেয়ে রাজনীতির বাড়িতে বিভিন্ন রিপোর্টাররা চলে আসে, কিন্তু এতে রাজনী বা তাদের বাড়ির কেউই সামনে আসে না। আর কনস্টেবলের এই কাজের জন্য শক্তিও অনেক রেগে যায়, কারণ সে এই কাজ সিক্রেটলি করছিল। কিন্তু তাদের জন্য সবাই এখন এই কথা জেনে গেছে। এরপর দেখা যায় নরেন্দ্রকে মিনিস্টার কল করে আর বলে তার বাড়ির বউ নাকি পালিয়ে গেছে। নরেন্দ্র তখন তাকে মিথ্যা বলে যে বুলবুল অসুস্থ, তাই ডাক্তার তাকে রেস্ট নিতে বলেছে, এছাড়া আর তেমন কিছুই না। তখন মিনিস্টার তাকে বলে সে যদি নির্বাচনে দাঁড়াতে চায় তাহলে যেন দেরি না করে বুলবুলকে জনসম্মুখে নিয়ে আসে। যেই কথা শুনে নরেন্দ্র তো চিন্তায় পড়ে যায় যে এখন সে কি করবে, কারণ সে তো নিজেও জানে না বুলবুল কোথায় আছে। এদিকে রাজনীতির বাড়ির সামনে রিপোর্টাররা বুলবুলকে দেখার জন্য চিৎকার করতে লাগে। তখন নরেন্দ্রর অ্যাসিস্ট্যান্ট তাদেরকে জানায় বুলবুল ঘরে বসে মুভি দেখছে,
কিন্তু রিপোর্টাররা তার কথা বিশ্বাস করে না। তখন সে বলে, ঠিক আছে, বুলবুল তাদের সামনে তো আসবে ঠিকই, কিন্তু সে তাদের তার চেহারা দেখাবে না, কারণ সে ব্রত রেখেছে। এদিকে রাজনী বুলবুলের কথাই ভাবতে থাকে আর তার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত মনে করতে থাকে। অপরদিকে নরেন্দ্র তাদের বাড়ির কাজের মেয়ে বাসন্তীকে বুলবুলের মতো পোশাক পরিয়ে দেয়। এরপর সে রাজনীকে কল করে নিচে আসতে বলে। রাজনী তো বাসন্তীকেই বুলবুল ভেবে খুশি হয়ে জড়িয়ে ধরে। তখন সে চেহারা দেখে বুঝতে পারে এটা তো বুলবুল নয়, বাসন্তী। আর সে তখন নরেন্দ্রকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে অ্যাসিস্ট্যান্ট বলে আসলে বাইরের সবাই জেনে গেছে বুলবুল পালিয়েছে, তাই তারা বাসন্তীকে বুলবুলের পোশাক পরিয়ে দিয়েছে যাতে করে সবাই তাকেই বুলবুল ভাবে। তখন নরেন্দ্র বলে, বুলবুলের গায়ে কি এমন কোনো চিহ্ন ছিল যেটা দেখে সবাই বাসন্তীকে বুলবুল বলে চিনবে? তখন রাজনীর মনে পড়ে বুলবুলের কোমরে একটা ট্যাটু ছিল, তাই তারা সেই অনুযায়ী বাসন্তীকে কোমরে ট্যাটু এঁকে দেয়। এরপর তারা বাসন্তীকে বুলবুল সাজিয়ে সবার সামনে নিয়ে আসে। রিপোর্টাররা তখন তার চেহারা দেখাতে বলে, কারণ রাজনীরা তো অন্য কাউকেও তার স্ত্রী সাজিয়ে নিয়ে আসতে পারে। যেই কথা শুনে রাজনী বলে সে এর আগে কাউকে তা দেখতে দেয়নি, কিন্তু সে এখন বাধ্য হচ্ছে সেই জিনিসটা দেখাতে। এই বলে সে বাসন্তীর কোমরে আঁকা ট্যাটুটি দেখায়। তখনই অফিসার শক্তি সেখানে চলে আসে আর তাদেরকে ঘরের ভেতর নিয়ে চলে যায়। সে জানায় তারা জানতে পেরেছে রাকেশ নামের একজন তার বুলবুলের জন্য ওই টেডি বিয়ারটি কিনেছিল, আর রাকেশই বুলবুলকে মেসেজ করত। তাই যত সম্ভব এই জাস্টিন বিবার আসলে রাকেশ, সে বিদেশি কেউ নয়। তখন শক্তির কাছে সেই সাইবার ক্যাফের মালিক রাকেশের একটা স্কেচ পাঠায়, যেটা দেখে রাজনী বলে দুদিন আগেই তো সে রাকেশকে একটি পানের দোকানে দেখেছিল। আর নরেন্দ্র বলে রাজনীর মা মারা যাওয়ার পর সে অনেক একা বোধ করত, তাই কয়েকজন মহিলার সাথে শারীরিক সম্পর্ক করেছিল, আর রাকেশ এটা কোনোভাবে জানতে পেরে যায়। আর তারপর থেকেই সে তাকে ব্ল্যাকমেইল করত। যে কথা জানার পর সব জায়গায় রাকেশকে খোঁজা শুরু হয়। নরেন্দ্রর পার্টির লোকেরাও রাকেশকে এদিক সেদিক খুঁজতে থাকে। তখন পার্টির একজন লোক রাকেশকে কল করে বলে সে আবার কোন কাণ্ড ঘটিয়েছে যে সবাই তাকে খোঁজাখুঁজি করছে। তখন রাকেশ বলে তাকে বুলবুলের বাড়ির আশেপাশের মন্দিরে দেখা গেছে, এই নিউজ চারিদিকে ছড়িয়ে দিতে। তখন আমরা রাকেশের সাথে সেই ক্যামেরাম্যানকেও দেখি যে বুলবুলের ছবি তুলেছিল। এরপর শক্তি রাজনীদের নিয়ে বুলবুলের বাড়িতে যায় আর সেখানে গিয়ে রাকেশের কথা জিজ্ঞেস করে। তখন বুলবুলের বাবা পান্ডে বলে সে বুলবুলের মুখে এক দুইবার রাকেশের নাম শুনতে পেরেছিল, এছাড়া সে আর বেশি কিছু জানে না। তো এরপর শক্তি রাজনীর বলা সেই পানের দোকানে যায় যেখানে সে রাকেশকে দেখেছিল। সে ওই পান দোকানদারের থেকে জানতে পারে রাকেশ সেই ক্যামেরাম্যানের স্টুডিওতেই সময় কাটায়। যেই কথা শুনে শক্তি সোজাসুজি সেই স্টুডিওতে যায় আর ওই ক্যামেরাম্যানকে মারধর করে। তখন সে শক্তিকে মিথ্যা বলে যে সে 4 দিন আগে রাকেশকে দেখেছিল। এরপর দেখা যায় রাতের বেলা শক্তি বুলবুলের বাবা পান্ডের পিছু করতে থাকে, যে একটি ফাইল নিয়ে একটি নির্জন রাস্তায় যায় যেখানে অন্য একটি গাড়িতে থাকা একজনকে সে ওই ফাইলটি দিয়ে দেয়, যেটা দেখে শক্তি পান্ডের ফোন কলের ডিটেলস বের করতে বলে, কারণ পান্ডেকে তার খুবই সন্দেহজনক মনে হচ্ছে। এদিকে রাজনী বাড়ি ফিরে আসে আর ঘরের লাইট দিয়ে দেখে রাকেশ তাদের ঘরে বসে আছে। আর রাকেশকে দেখেই সে বুলবুলের কথা তাকে জিজ্ঞেস করে, কিন্তু রাকেশ বলে সে তো বুলবুলকে চেনেই না। যে কথা শুনে রাজনী অনেক রেগে যায় আর তাকে মারার জন্য তাড়া করতে থাকে। তখন রাকেশ বাড়ির মন্দিরে ঢুকে যায়। নরেন্দ্র তখন তাকে জুতা নিয়ে মন্দিরে ঢোকার কথা বারণ করে। তখন সে ওই জুতাগুলো রাজনীকে দিলে সে বাইরে ফেলে দেয়। এরপর রাকেশ মন্দিরের রুম থেকে বাইরে বেরিয়ে এলে রাজনী আবারও তাকে তাড়া করতে থাকে, তাই সে বাথরুমের ভেতরই লুকিয়ে পড়ে। রাজনী দরজা ধাক্কাতে থাকলেও রাকেশ বাইরে বের হয় না, সে সারা রাত বাথরুমেই বসে থাকে। পরের দিন সকালবেলা রাকেশ তার সঙ্গীকে রাজনীদের বাড়ির সামনে আসতে বলে। এরপর সে যখনই ওয়াশরুম থেকে বের হয় তখনই রাজনীর সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে। সে পালাতে পালাতে বাইরে এলে তার সঙ্গী বাইরে থেকে তাদের ধস্তাধস্তির ভিডিও করে ফেলে। এরই মধ্যে অফিসার শক্তি সেখানে চলে আসে আর এসেই সে রাকেশকে গ্রেফতার করে ধরে নিয়ে যায়। আর রাজনীর মারামারি করার কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন সিএম তার অ্যাসিস্ট্যান্টকে বলে নরেন্দ্রর ছেলে নির্বাচনের আগে মারামারি কেন করছে, এতে তো নরেন্দ্ররই ক্ষতি। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে
আসলে রাজনীর স্ত্রী বিয়ের 1 মাস পরই পালিয়ে গেছে, এই জন্য এত কিছু হচ্ছে। তখন সিএম নরেন্দ্রকে কল করে আর বলে তার ছেলে বাড়ির সামনে মারামারি করছে, তাও নির্বাচনের আগে। সে কিন্তু এইসব ঝামেলা চায় না, আর আইনের চোখে সবাই সমান, তাই তাকে শাস্তি পেতেই হবে। এই বলে সে কল কেটে দেয়। নরেন্দ্র তাকে অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়, তাই বাধ্য হয়েই শক্তি রাজনীকে গ্রেফতার করে। শক্তি তখন রাজনীকে জানায় তার কাছে পান্ডেকে সন্দেহজনক মনে হয়, কারণ পান্ডের মুখে তার মেয়ে হারিয়ে যাওয়ার কোনো ছাপ নেই। মেয়ে হারালে বাবা তো কষ্টে থাকবে, কিন্তু তাকে দেখে সেরকম কিছুই মনে হচ্ছে না। আর আমার মনে হয় বুলবুল কোথায় আছে সে হয়তো সেটা জানে, সেজন্যই সে এত নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। রাজনী তখন বলে পান্ডে কি করবে, সে তো তার মেয়ের জন্য রোজ প্রার্থনা করে। শক্তি বলে যাই হোক, সে তার উপর নজর রেখেছে এবং কিছু একটা জানতে পেরেছে, সময় হলে সে তাকে সবকিছু জানাবে। এই বলে সে চলে যায়। তখন রাজনীর সাথে তার অ্যাসিস্ট্যান্ট দেখা করতে আসে, যারা অনেকক্ষণ বাইরে বসে গল্প করতে থাকে। এদিকে শক্তি পান্ডের ফোন ট্রেস করে আর তার কল রেকর্ডিং শুনতে পারে, যেখানে পান্ডে একটি মেয়ের সাথে কথা বলছিল এবং তাকে সে সাবধানে থাকতে বলছিল। যাই হোক, এরপর শক্তি টহল দেওয়ার জন্য বাইরে বের হয়। তখন হাইওয়েতে কিছু একটা দেখে সে অবাক হয়ে যায়, তাই সে দ্রুত থানায় ফিরে আসে আর রাজনীকে নিয়ে যায়। তো এত রাতে নিয়ে যাওয়ার ফলে রাজনীকে তার অ্যাসিস্ট্যান্ট বলে তারা আবার তাকে এনকাউন্টার করার জন্য নিচ্ছে না তো। রাজনী বলে হতেও পারে। এরপর তারা সেই জায়গায় আসে। তখন রাজনী হা হয়ে যায়, কারণ পোস্টারে বুলবুলের ছবি বের হয়েছে, যে বর্তমানে একজন নায়িকা। তাই সে আর দেরি না করে বুলবুলের খোঁজে সেই শুটিং সেটে চলে যায়, যেখানে বুলবুল হিরো রবি কিষানের সাথে শুটিং করছিল। রাজনী বুলবুলের সাথে কথা বলতে যায়। তখন বুলবুল বলে সে কোনো বুলবুল নয়, সে বিজলি, আর সে রাজনী নামের কাউকেই চেনে না। রাজনী তখন নিজেকে বুলবুলের স্বামী বলে পরিচয় দেয়, কিন্তু এরপরও সে তা অস্বীকার করে। আর তখন সিকিউরিটি এসে রাজনীকে ওই সেট থেকে বের করে দিতে নেয়। তখন শক্তি আসে আর তাদেরকে এই কাজে বাধা দেয়। সেই সময় রাজনী নরেন্দ্রকে কল করে আর দ্রুত সেখানে চলে আসতে বলে। নরেন্দ্রও তার কল পেয়ে সেখানে চলে আসে। সে এসেই শুটিং বন্ধ করতে লাগলে রবি কিষান বলে সে কি তার পার্টির বড় নেতাদের কথা শুনবে না। এই বলে সে তাদেরকে কল করতে লাগে। তখনই নরেন্দ্র শান্ত হয়ে যায়। রবি কিষান বলে সামনে নির্বাচন, তাই তার উচিত তার পক্ষে থাকা, তার ভক্তদের থেকে সুবিধা লাভ করা, আর এই সবকিছু তার জন্যই ভালো। যেই কথা শুনে নরেন্দ্র শান্ত হয়ে যায়। আর বুলবুলের এইসব কাণ্ড দেখে রাজনী খুবই হতাশ হয় আর সেখান থেকে চুপচাপ চলে যায়, কারণ সে খুবই কষ্ট পেয়েছিল যে বুলবুল এখন তার স্বামীকেও চিনতে অস্বীকার করছে। এরপর আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে রবি কিষান একজন বিচারপতি হওয়ার অভিনয় করছিল আর নরেন্দ্র বসে বসে তার অভিনয় দেখছিল। অপরদিকে রাকেশ বুলবুলের সাথে কথা বলতে যায়। আর এই সব কিছুই বুলবুল প্ল্যান করেছিল, কারণ রাজনী তাকে ছোট ছোট কাপড় পরতে, এটা সেটা করতে বারণ করত। রাজনী তার লাইফটাকে পুরোপুরি কন্ট্রোল করতে চাইতো, কিন্তু বুলবুল তো এটা কখনোই মানবে না। সে কখনো কাউকে নিজের জীবন কন্ট্রোল করতে দিবে না, কারণ সে সবসময় স্বাধীনভাবে থেকেছে আর স্বাধীনভাবেই থাকতে চায়। তাই সে ইচ্ছা করেই রাজনীর এমন অবস্থা করেছে যে সে এখন পাগলই হয়ে গেছে। তো রাকেশ দেখা যায় বুলবুলকে বিয়ে করার কথা বলে, তো বুলবুল তখন তাকে অপমান করে সেখান থেকে বের করে দেয়। রাকেশ এরপর বুলবুলের বাবার কাছে যায় আর দেখে সে একটি মেয়ের সাথে বসে আছে, যাকে সে বিয়ে করতে চায়। এদিকে রাজনী নরেন্দ্রকে কল করে বলে সে ছাদ থেকে লাফ দিয়ে মরে যাবে, কারণ তারা সবাই মিলে তার জীবনটাই শেষ করে দিয়েছে। তাদের কেউ টাকা চায়, কেউ মন্ত্রিত্ব চায়, কেউ ফেম চায়, কিন্তু সে তো শুধু একটু ভালোবাসা চেয়েছিল, যেটা তারা সবাই তার থেকে কেড়ে নিয়েছে। তাই এখন সে আর তার এই জীবন রেখেই বা কি করবে। আর রাজনী রবি কিষানকেও বলে সে এই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবে, যাতে করে সবাই তাদের আসল রূপ দেখতে পায়। তখন রবি কিষান তাকে শান্ত হতে বলে আর বুলবুলের সাথে কথা বলতে দেয়। রাজনী তখন বুলবুলের কাছে ক্ষমা চায় আর বলে সে তাকে অনেক ভালোবাসে আর সে তাকে কখনো ধোকা দিবে না। এই সব কিছু বলার পরও বুলবুল চুপ করে থাকে।
তখন রবি কিষান বলে যে বুলবুল চুপ হয়ে আছে মানে সে তার কথায় রাজি আছে, তাই সে তার সাথে আবারও ফিরে যাবে, সে যেন কোনো চিন্তা না করে। এইসব বলে তারা তাকে ছাদ থেকে নামতে বলে। আর এই সুযোগে বুলবুল আবারও পালিয়ে যায়, কারণ সে কোনো বাধা ধরা জীবনে থাকতে রাজি না। তো এরপর দেখা যায় বুলবুলকে খুঁজতে সবাই ছুটতে থাকে, আর কলে থাকা বেচারা রাজনী তো কিছুই বুঝতে না পেরে তাদেরকে একভাবে ডাকতে থাকে। আর এই দৃশ্যের মাধ্যমেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।